নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলিপুর সেন্ট্রাল জেল হয়ে গেছে এখন আলিপুর মিউজিয়াম, যেটা দেখার জন্য আপনারা এই ভিডিওটাকে খুলেছেন। ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের জানিয়ে রাখি। 118 বছর পুরাতন ব্রিটিশ আমলের তৈরি এই আলিপুর সেন্ট্রাল জেল 1906 সালে তৈরি হয় এই জেল। সেই সময় আমাদের দেশে অনেক ফ্রিডম ফাইটাররা এই জেলে বন্দী ছিলেন। তার মধ্যে অন্যতম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ডক্টর বিধানচন্দ্র রায়, আরও অনেকে। 2019 সালে এটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে কয়েদিদেরকে বারুইপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকে শুরু হয় এটা মিউজিয়াম বানানোর কাজ। 2022 সালে 21শে সেপ্টেম্বর এই মিউজিয়ামকে উদ্বোধন করা হয়। এখানে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছিল 2004 সালে। চলুন তাহলে ঘুরে দেখি এই আলিপুর জেল। সবার প্রথম আপনাদের জানাবো এই আলিপুর জেল আপনারা কিভাবে আসবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন। আপনারা যারা শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে অনেকগুলো বাস পেয়ে যাবেন হাজরার মোড় আসার জন্য। হাজরার মোড় থেকে 10 টাকা অটো দিয়ে আলিপুর জেল মিউজিয়ামে আসতে পারবেন। এছাড়া যারা হাওড়া থেকে আসতে চান অনেক বাস পেয়ে যাবেন আলিপুর জেল মিউজিয়ামে আসার জন্য। এছাড়া মেট্রো করে যারা আসতে চান তারা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে বেরিয়ে হাজরার মোড়ে 2-5 মিনিট হেঁটে যেতে হবে। হাজরার মোড় থেকে 10 টাকা দিয়ে আবার অটো পেয়ে যাবেন এই আলিপুর জেল মিউজিয়াম আসার জন্য। বন্ধুরা, আমরা এই বাস থেকে নেমে গেছি আর একদম দেখতে পাচ্ছেন এই আলিপুর সেন্ট্রাল জেল বা আলিপুর জেল মিউজিয়াম। এই 21 ফুট লম্বা এই পাঁচিল। এখানে কিন্তু প্রতি সোমবার এই আলিপুর জেল মিউজিয়াম বন্ধ থাকে। আর এখানটা হচ্ছে প্রবেশ মূল্য 30 টাকা। 0 থেকে 3 বছর বাচ্চার কোনো টিকিট লাগবে না। আর সকাল 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত আলিপুর জেল মিউজিয়াম খোলা থাকে। তো চলুন আলিপুর জেল মিউজিয়ামের ভিতরে ঢোকা যাক। 30 টাকা প্রবেশ মূল্য। আর যদি আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তাহলে 100 টাকা আপনাদের টিকিটের মূল্য দিতে হবে আপনাদের এক্সট্রা আরও। এই এন্ট্রি, আমরা এই রাস্তায় ঢুকে গেলাম। দেখুন টিকিটটা চেক করবে। এই আমাদের টিকিট চেক হলো। এখানে ব্যাগ চেক হলো। আমরা ব্যাগ ভিতরে রেখে দিলাম। এখানে সব ব্যাগ রেখে দিচ্ছে। এই আমরা আলিপুর জেলে ঢুকে গিয়েছি। দেখুন আপনারা ঢুকে ডান দিকে দেখতে পারবেন একটা শহীদ বেদি বা শহীদ মঞ্চ। আমাদের ভারত মাতা বীর সন্তানদের জন্য এই শহীদ বেদি বা শহীদ মঞ্চটা তৈরি করা হয়েছে। দেখুন এই শহীদ বেদিটা বা শহীদ মঞ্চটা আপনারা দেখে নেবেন। এই আপনারা গেট থেকে ঢুকে এরকম একটা বোর্ড দেখতে পাবেন, যেখানে আপনার কোন দিকে গেলে কি পাবেন সেসব লেখা আছে। দেখুন ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, প্রদর্শন কক্ষ, সব রকম থেকে এখানে লেখা আছে। এই দেখুন আপনারা একটু দেখে নেবেন, দেখে নিয়ে সেই বুঝে আমরা ঘুরবেন। সর্বপ্রথম আমাদের যে বিল্ডিংটাকে নিয়ে যাব, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ডক্টর বিধানচন্দ্র রায় আরও অনেকে বন্দী ছিল, সেই কক্ষগুলো আপনাদের একটু দেখিয়ে আনি। চলুন আপনাদের যে কক্ষটা দেখাবো, এই কক্ষে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায় এবং পশ্চিমবঙ্গের অন্যতম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 সাল পর্যন্ত এই কক্ষে উনি বন্দী ছিলেন। এই দেখুন এই সেই ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল বা কক্ষ বলতে পারেন। এই জায়গায় ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দী করে রাখা হয়েছিল। নেতাজি সেল এটা সুভাষচন্দ্র বোস 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র। দেখুন এই ওনার একটা মূর্তি আছে নেতাজি সুভাষচন্দ্র, আমাদের ভারত মাতার বীর সন্তান। আইন অমান্য আন্দোলনে নেতাজিকে এখানে বন্দী করে রাখা হয়েছিল। চিত্তরঞ্জন দাস সেল, এই দেখুন এখানে ওনার কিন্তু মূর্তি এখানে রাখা হয়নি। ওনার মূর্তিটা কোথায় আছে আমি আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে চিত্তরঞ্জন দাসকে রাখা হয়েছিল এই সেল, সেই সেল এটা। আর দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে ছিল। আর ওনার মূর্তিটা এখানে করা আছে বাইরে, দেখছেন এই বাইরে দেখা আছে, উনি বাইরের দিকে দেখছে। এই দেখুন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তকে কত সাল থেকে কত সাল পর্যন্ত রাখা হয়েছিল এই তার এখানে লেখা আছে। এবং ওনার কক্ষ এটা, ওনাকে এখানে রাখা হয়েছিল। এই দেখুন ওনার সেল এটা।
ফাঁসির মঞ্চ, আমরা এখন ফাঁসির মঞ্চ দেখতে যাব। এই দেখুন, এটা হলো ফাঁসির মঞ্চ। আর এই যে কাঁচের বক্সটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে মৃতদেহগুলো বার করে পাশে একটা ঘর আছে, সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। সেখানে পোস্টমর্টম করা হতো মৃতদেহগুলো। আর এখানে শোনা যায় এখানে একটা সময় জোড়া ফাঁসিও পর্যন্ত দেওয়া হয়েছিল। আর এই জায়গাতে আমাদের ভারত মার অনেক সন্তানদের ফাঁসি দেওয়া হয়েছিল, এবং এখানে অনেক বড় বড় ক্রিমিনালদেরও পরে ফাঁসি দেওয়া হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা ফাঁসির মঞ্চ এখানে। আর এই যে ফাঁসির মঞ্চ দেখছেন, এবার ফাঁসির মঞ্চের সামনে একটা দোতলা লাল বাড়ি আছে দেখুন। আর এখানে কয়েদিদেরকে জোরপূর্বক ফাঁসির প্রসেস দেখানো হতো। কেন দেখানো হতো? তার কারণ যাতে তারা শুধরে যেত এবং তারা ভয় পেয়ে তাদের গোপন কথাগুলো ফাঁস করে দিত, এবং বিদ্রোহমূলক কোনো কাজ যেন না তারা করতে পারত। সেই জন্য এই কয়েদিদেরকে এখানে রাখা হতো এবং জোর করে ওদেরকে ফাঁসির প্রক্রিয়াটা সম্পূর্ণ দেখানো হতো। 2004 সালে ধনঞ্জয়কে এখানে শেষবারের মতন ফাঁসি দেওয়া হয়। আমাদের ভারত মাতার যে বীর সন্তানদের ফাঁসি দেওয়া হয়েছিল এই জায়গায়, সেই শহীদদের নামের তালিকা এখানে রাখা আছে। দেখুন কার কার এখানে ফাঁসি দেওয়া হয়েছিল সেই নামের তালিকা এটা। আর এখানে ফাঁসি দেওয়ার পরে বডি নিয়ে এসে আর এই কক্ষে পোস্টমর্টম করা হতো। দেখুন সেটা আপনাদের দেখিয়ে আনি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে যাদের ফাঁসি দেওয়া হতো তাদের এখানে এনে ময়নাতদন্ত করতো ডাক্তার এখানে। এই দেখুন, আর এই যে লালাটা দেখতে পাচ্ছেন, দেহ কাটা ছাড়ার পরে এই রক্ত এই নল দিয়ে বেরিয়ে চলে যেত। এই দেখুন, এই জায়গাতে বডিগুলো রাখা হতো পোস্টমর্টম করা ফাঁসি দেওয়ার পরে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরটা আপনারা, এই ঘরটা যাদেরকে ফাঁসি দেওয়া হতো তাদের আগের দিন এখানে রাখা হতো, এবং এখানে রেখে তার মনের মতন খাবার বা তার শেষ ইচ্ছাটা পূরণ করা হতো। এই জায়গায় এই ঘরগুলোকে তাদের রাখা হতো। দেখুন ফাঁসির মঞ্চের একদম পাশে যাদের ফাঁসি হবে তার আগের দিন তাদেরকে এখানে আনা হতো, এখানে রাখা হতো এবং তাদের ইচ্ছা পূরণ করানোর চেষ্টা হতো। এই দেখুন, এবং গীতা পাঠ করানো হতো এই জায়গায়। তারপরের দিন ওনাদের ফাঁসি দেওয়া হতো ওই জায়গায়। দীনেশ গুপ্ত, এই দেখুন, এই দীনেশ গুপ্ত এই কারাগারে ছিল। দেখুন সেই কারাগার কক্ষটা এরকম একটু আলো আছে, আমাদের একটু দেখে দিই। এই দেখুন, এইখানে যে উঁচু সিমেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে আসামিরা শুয়ে থাকতো। আর ওই যে জায়গাটা উঁচু মতন আছে, ওখানে বাথরুম পেচ্ছাপ করার সব জায়গা ছিল। এখন ওটা বন্ধ করে দিয়েছে, ওখানে ছিল এক ঘরের ভিতরে সব কিছু ছিল। এইটুকুনি ঘরের ভিতরে একজন থাকতো মানুষ। জেলে আছে বাইরে, এই দেখুন, এই এরকমভাবে জেলে থাকতো। এগুলো একটা সময় জেল ছিল। এই দড়ি, একটা দড়ি মতন করা আছে এখানে, ফাঁসির দড়ি যেটা হয়। দেখুন এটা হচ্ছে নেহরু কক্ষ, এবং সেটা আপনাদের একটু দেখিয়ে আনি। দেখুন চলুন। এখানে জওয়াহরলাল নেহরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। উনি আইন অমান্য আন্দোলনের জন্য ওনাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল প্রায় 80 দিনের মতন। এই দেখুন, এই হচ্ছে নেহরু সেল, জওয়াহরলাল নেহরু। এই দেখুন, এই সেলে ওনাকে প্রায় 80 দিনের মতন বন্দি রাখা হয়েছিল। আইন অমান্য আন্দোলনে ওনাকে এখানে রাখা হয়েছিল গ্রেপ্তার করে। দেখুন এই হচ্ছে আপনাদের যেটা দেখালাম নেহরু কক্ষ, জওয়াহরলাল নেহরু কক্ষ। আর ঠিক ওনার সামনে এই গাছতলায় ইন্দিরা গান্ধী এই জায়গায় এসে বসে থাকতো, বাবার সঙ্গে দেখা করতো। মানে মাঝে মধ্যে আসতো, বাবার সঙ্গে কথাবার্তা হতো এই গাছতলায়। 15 দিন অন্তরে বা 1 মাস অন্তরে হয়তো আসতো এখানে। হচ্ছে ইন্দিরা গান্ধী। যতদিন জওয়াহরলাল নেহরু এই জেলে বন্দি ছিলেন ততদিন ইন্দিরা গান্ধী এখানে এসে বাবার সঙ্গে দেখা করতো। এই গাছতলায় ইন্দিরা গান্ধীর একটা মূর্তি করা আছে এই সামনে পুলিশ মিউজিয়ামে। এই দেখুন, এখানে বন্দুক, বোমা, পিস্তল, বোমার খোলা। এই দেখুন, এই পিস্তল আছে। এই দেখুন, দেখুন এইসব বস্তুগুলো এখানে রাখা আছে সব। এখানে অনেকগুলো বোমা রাখা আছে দেখুন।
এখানে অনেকগুলো পিস্তল আছে, দেখুন দেখুন। আগের দিনে যে পিস্তলগুলো ব্যবহার করা হতো, কিছু তরোয়াল রাখা আছে, দেখুন। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাসনের মাথা পেতে দিতে অধিক বছর বাদে ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করা এই যে প্রতিটি দেয়ালে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেল। ব্রিটিশ শাসন পরাধীনতার সদস্যের মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে প্রতিহত অপরাধে বহু বিপ্লবী এখানে কারারুদ্ধ হন। বহু বিপ্লবীকে ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে চিনছে, বহু পরিকল্পনা বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।